সুরকার দীপঙ্কর দাস এবং আবৃত্তিকার ও কবি সঙ্গীত শিল্পী নন্দিতা দাস বসু। দীপঙ্কর দাই এই গানের সুরারোপ করেছেন এবং কণ্ঠদান করছেন, সঙ্গে নন্দিতা। হ্যালো, প্রতিবাদ করো, 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 রুখে দাও অন্যায় অবিচার। ঐক্য করো, লড়াই করো, থেমে যাক শিশুটির হুঙ্কার। প্রতিবাদ করো, অলম করো, রুখে দাও অন্যায় অবিচার। ঐক্য করো, লড়াই করো, থেমে যাক শিশুটির হুঙ্কার। প্রতিবাদ করো, প্রতিবাদ করো। মিছিলে এগিয়ে যাও, প্রতিবাদী কণ্ঠে এক সুরে গাও। মিটিংয়ে মিছিলে এগিয়ে যাও, প্রতিবাদী কণ্ঠে এক সুরে গাও। এ দেশ আমার, এ দেশ তোমার, দলিত সবার। এ দেশ আমার, এ দেশ তোমার, দলিত সবার। প্রতিবাদ করো, অলম করো, রুখে দাও অন্যায় অবিচার। ঐক্য করো, লড়াই করো, থেমে যাক শোষকের হুঙ্কার। প্রতিবাদ করো, প্রতিবাদ করো। বন্ধনে মন জুড়ে নাও, দেখো না বিভেদ কেউ মনে। জৈন বৌদ্ধ হিন্দু মুসলিম পার্সিয়ান খ্রিস্টানে। মানব বন্ধনে মন জুড়ে নাও, রেখো না বিভেদ কেউ মনে। জৈন বৌদ্ধ হিন্দু মুসলিম পার্সিয়ান খ্রিস্টানে। হাতে 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 মিলাও, সবাইকে হাতে বন্ধনে নাও। হাতে 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 মিলাও, সবাইকে হাতে বন্ধনে নাও। পতাকা ধরো, এক সুরে করো, পতাকা ধরো, পতাকা ধরো, এক সুরে করো। বন্দন ভারত মাতা, পতাকা ধরো, এক সুরে করো। বন্দন ভারত মাতা। প্রতিবাদ করো, অলম ধরো, রুখে দাও অন্যায় অবিচার। ঐক্য করো, লড়াই করো, থেমে যাক শোষকের হুঙ্কার। প্রতিবাদ করো, প্রতিবাদ করো, প্রতিবাদ করো, প্রতিবাদ করো। সবার জন্য রইল স্নেহ, প্রীতি, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, একরাত শুভকামনা, অভিনন্দন। আমরা শুনে নিলাম আজকে সূচনা সঙ্গীত। সূচনা সঙ্গীত পরিবেশন করলেন দীপঙ্কর দাস এবং নন্দিতা দাস বসু। দীপঙ্কর দাসের সুরারোপেই এই সঙ্গীতটি সুসম্পন্ন হলো। আমরা এইবার প্রসঙ্গক্রমে
বিশেন্দ্রনাথকে ডেকে নিচ্ছি মঞ্চে কিছু বলার জন্য। সমস্ত অভ্যাগতদের সাদর শুভেচ্ছা। আমরা আজ থেকে প্রায় 4 বছর আগে এই শহরের কথা পথ চলা শুরু করেছিলাম, শহরের কথাকে নিয়ে। শহরের কথা যে নাম, এই নামটা দিয়েছিল আমাদের সাথে অরূপ ছিলেন তখন, এখনো আছেন, সবসময় পাওয়া যায়। অরূপ নাথ। অরূপ নাথ। অরূপ শহরের কথা নামটি দিয়েছিল। এই শহরের কথা নামটি দেওয়ার পিছনে আমাদের যে মানসিকতা কাজ করেছিল বা আমাদের যে চিন্তা ভাবনা কাজ করেছিল, সেটা হচ্ছে মূলত আমাদের শহরে যারা সংস্কৃতি নিয়ে কাজ করেন, সংস্কৃতি চর্চা করেন, সংস্কৃতি মনস্ক মানুষ, তারা প্রতিদিন কিভাবে যাপন করেন, তাদের যাপন, তাদের চর্চা ইত্যাদি প্রভৃতিকে শহরের কথা একটা ফ্রেমে ধরতে চেয়েছিল, যে ফ্রেমে ধরার পর সেটা আমাদের এখন অন্তর্জাল বা ইন্টারনেট, অন্তর্জালে যেটা থাকবে, দীর্ঘদিন থাকবে। আমরা থাকি বা না থাকি, আমাদের এই চর্চা, আমাদের এই যাপন থেকে যাবে। এক একজনের যাপন এক এক রকম, এক একজনের যাপন এক এক আঙ্গিকে, এক এক ধারায়। আমরা প্রত্যেকের যাপন, প্রত্যেকের ধারা এই শহরের কথার প্ল্যাটফর্ম বা যে অন্তর্জালের যে চক্র, সেখানে আমরা উপস্থাপন করে থাকি। এটা করতে করতে আজকে প্রায় 600 এপিসোডের দোরগোড়ায় পৌঁছেছি। পার্থ সখা অধিকারী, তিনি এমন একজন মানুষ, তিনি যে কোনো কিছু একবার শুরু করলে সেটা শেষ না দেখে ছাড়েন না। আমরা বহু মানুষ আছি এখানে, আমি নিজের কথাই বলতে পারি। প্রথম দিকে আমি সক্রিয়ভাবে শহরের কথার সাথে যুক্ত থাকলেও পরবর্তীকালে বিভিন্ন কারণে আমার শহরের কথার সাথে ওতপ্রোতভাবে যে জড়িয়ে থাকা, সেটা হয়ে ওঠে না। তার মানে এই নয় যে আমি শহরের কথার পাশে নেই বা শহরের কথাকে নিয়ে ভাবি না, কিন্তু তবুও প্রাত্যহিকতার নানান চাপে, প্রাত্যহিকতায় প্রতিদিন জড়িয়ে থাকতে সেটা হয়ে ওঠে না অনেক সময়। আমাদের প্রত্যেকের সাথেই, অনেকের সাথেই হয়তো এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু পার্থ কাকু তার জেদ, তার পুরুষাকার, তার নাছোড় মনোভাব নিয়ে এর পিছনে পড়ে থেকে শহরের কথাকে আজকে 600 এপিসোডের রূপান্তে নিয়ে এসেছেন। এবং এর সাথে দুজনের নাম না করলেই নয়, সে হচ্ছে মিম, শ্রুতি। এরা দুজন ভীষণভাবে শহরের কথার পাশে থাকে যখনই সময় পায়। ওরা বড় হয়ে উঠছে, ওদের নানান রকম রুটিনের চাপ ইত্যাদি বেড়ে যাচ্ছে, তা সত্ত্বেও ওরা সেটা চেষ্টা করে। আমরাও চেষ্টা করব শহরের কথাকে আরো আগিয়ে নিয়ে যেতে, শহরের কথার পাশে আরো বেশি করে থাকতে। এর মধ্যে পার্থ কাকুই পরবর্তীকালে ঘোষণা করবেন, তবু আমি মুখবন্ধ একটা করে রাখছি। যেহেতু শহরের মানুষদের নিয়ে, শহরের মানুষের যাপন নিয়ে আমরা মূলত এগিয়ে চলেছি বা এগিয়ে চলবো, এটাই আমাদের এগিয়ে চলার পথ। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে 600 এপিসোড বা তারপর থেকে আমরা চেষ্টা করব শহরের কথায় একটা নতুন মাত্রা যোগ করতে, যে মাত্রাটা
পডকাস্ট বা মুখোমুখি কথন হিসাবে ভবিষ্যতে আসবে। সেখানে শহরের বহু গুণী মানুষ যারা নীরবে কাজ করে চলেছেন, যাদের কথা আমরা কম বেশি জানি, অনেকে জানি না, দীর্ঘদিন বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ধারায়, বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেটা সাহিত্য হতে পারে, সেটা গান হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা চলচ্চিত্র হতে পারে, সেটা চিত্র অঙ্কন হতে পারে, সেটা ফটোগ্রাফি হতে পারে। যাই হোক, এই ধারাগুলোতে যারা দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে চলেছেন, অবদান রেখে চলেছেন, সেই সব মানুষকে আমরা ধীরে ধীরে শহরের কথা মুখোমুখি একটা পডকাস্টে আনবো এবং তাদের জীবন, তাদের যাপন, তারা কিভাবে ছোট থেকে বড় হয়েছে, আজকে কি কাজ করছেন, কিভাবে অবদান রেখেছেন সাহিত্যের অঙ্গনে বা অন্যান্য বিভিন্ন সংস্কৃতির শাখায়, সেগুলো আমরা জানবো। আমরা তাদের আদর করব, তাদের বরণ করব, তাদের নিয়ে চলার চেষ্টা করব। আজকের দিনে আমাদের যে প্রজন্ম, আমাদের প্রজন্ম পরের যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে ভীষণ রকম আইডিয়াল বা আইডল বা তার একটা ভীষণ রকম অভাব দেখা দিয়েছে। তারা কাকে লক্ষ্য করে এগোবে, তারা কাকে ফলো করবে, এর একটা ভীষণ অভাব আজকের এই সময়ে আমরা প্রতিদিন অনুভব করি। আমাদের এই কাজের মাধ্যমে যদি তারা তাদের নিজেদের কোনো আদর্শ, কোনো আইডল খুঁজে পায়, তাহলে সেটা আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে বিশ্বাস রাখি। এইটুকুই বলার। সবাই ভালো থাকুন, সবাই শহরের কথার পাশে থাকুন, সবাই কবিতা ক্লাবে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ বিষ্ণু। বিষ্ণুর সঙ্গে আমার ইতিমধ্যেই কথা হয়েছে যে বিভিন্ন গুণী মানুষের মাঝে মধ্যে ইন্টারভিউ নেওয়া এবং তাদের ইথারে বাঁচিয়ে রাখা, আমরা সে কথা অগ্রসর হব। শহরের কথার আত্মকথা মেন চিফ এডিটর, শহরের কথা। নমস্কার, আমি মিম। এখানে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিদের আমার সশ্রদ্ধ প্রণাম। ভালো করে মনে করলেই মনে পড়ে, আজ থেকে মোটামুটি প্রায় 4 বছর আগে একদিন আমি আর আমার দাদু ছাদে বসেছিলাম। তখন পড়াশোনা তেমন ছিল না, দাদুর সাথে মাঝে মাঝে বিকালে বসে কথাবার্তা হতো। দাদুও নানা আইডিয়া শেয়ার করতো, আমিও আমার মতামত জানাতাম। একদিন দাদু হঠাৎই বলে, আচ্ছা ইউটিউব চ্যানেল খুললে কেমন হয়? তখন 5 কি 6-এ পড়ি। ইউটিউব চ্যানেল ব্যাপারটা আমার কাছে তেমন স্পষ্ট ছিল না। ইউটিউব মানে আমি বুঝতাম না গেমিং ভিডিও এবং অন্যান্য জিনিস। তো দাদুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভিডিও তো বানাবা, কিন্তু কন্টেন্ট কি হবে? তখন দাদু বলেছিল, এই তো যেমন কবিতা টবিতা লিখি, বইটই আছে, নিজেই কবিতা পাঠ করবো, তো দিদাকেও বলবো তুই একটা গান টান গাইতে। প্রথম শহরের কথা শুরু হয়েছিল যখন, মনে আছে সবার প্রথমে শহরের কথায় একটা গান পোস্ট করা হয়েছিল। গানটার নাম শহরের কথাই ছিল। তখন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরূপনাথ মহাশয়, আমার দাদু এবং দিদা মিলে গানটি গিয়েছিলেন। বেশ ভালোই লেগেছিল। তারপর প্রথম ভিডিও হিসেবে উদ্বোধন করতে নির্মল স্যারের একটা ইন্টারভিউ নেওয়া হয়। দাদু আমাকে বলে, এক কাজ কর, ইন্টারভিউটা তুই নি। প্রথম মিথ্যা বলবো না, ক্যামেরা দেখে মাইক দেখে আমার একদম ভয় লেগে গিয়েছিল। তারপরে দাদু হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল, এই তো এখানে যাদের প্রশ্ন আছে তুই দেখবি, দেখে বলবি, তোকে আর কিছু করতে হবে না। তখন ওই বয়সে আমার যতটুকু সাধ্য আমি করেছিলাম। সত্যি কথা বলতে তারপর আমি প্রশংসাও পেয়েছিলাম। এমনকি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নির্মল সান্যাল মহাশয় ইন্টারভিউ নেওয়ার পর তিনি বলেছিলেন, এই বয়সে এরকম করছিস, তুই অনেক বড় হবি। সেদিন কথাটা খুবই ভালো লেগেছিল। তারপর দাদু ছোটখাটো কথা যেমন
এই তো এই ভিডিওটার এখানটা কেটে দে, ওই জায়গাটা একটু ফিল্টার করে দে, এখানে সাউন্ড বাড়িয়ে দে, এরকম ছোটখাটো এডিট করতে করতে এই ছোটখাটো জিনিসপত্র শিখে যায়। তারপর দাদু বলে, এক কাজ কর, তুই শহরের কথা চিফ এডিটর হয়ে যা। প্রথম প্রথম সত্যি বলতে প্রথম প্রথম কি এখনো একটা চ্যানেলের এডিটর হওয়ার মতো যোগ্যতা বোধহয় আমার নেই, তাও কথাটা খুব একটা খারাপ লেগেছিল কাকা। তখন বেশ আনন্দই হয়েছিলাম, আনন্দ করে বলেছিলাম ঠিক আছে দাদু হয়ে যাবে। তারপর দেখতে দেখতে ভিডিও পোস্ট করা শুরু হলো। প্রথম প্রথম আমার দাদু কবিতা পোস্ট হতো, আমার দিদা গান গাইতেন এবং আরো নানা রকম ব্যক্তি নানা পরিবেশনা করতেন। দেখতে দেখতে এই চ্যানেলের সদস্য বাড়তে থাকে, বাড়তে বাড়তে এখন আমরা প্রায় একটা পরিবারের মতো হয়ে উঠেছি। তাই এখন আমার মনস্কামনা আমরা যেন পরস্পর সহযোগিতা করি এবং এই চ্যানেলটিকে আরো গ্রো করতে সাহায্য করি। আমরা যেন পরস্পর সাথে থাকি, এইভাবে পরস্পর সাথে থাকলে আমরা অবশ্যই এগিয়ে যাব এবং ভবিষ্যতে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ মেম। মেমকে ধন্যবাদ দিচ্ছি, বাচ্চাকে ধন্যবাদ দেয় না, বাচ্চায় বড়দের ধন্যবাদ দেয়। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এবার প্রাসঙ্গিক মন্তব্য, বক্তব্য বা ভাষণে মঞ্চে আনছি শিক্ষাবিদ প্রদীপ বাগচিকে। আমি এইটুকু, মামা বাড়িয়ে বললেন, সবাইকে স্বাগত জানাই। বিশ্বেন্দু তার কথায় চর্চা, চর্যা, সংস্কৃতি, এই ব্যাপারটা মিম খুব সুন্দরভাবে যেভাবে এইখানটা কাট ওইখানটা অমুক করে যে বলছে দাদু আরো করছে, এই ব্যাপারটা আমাকে খুব নাড়া দিল। এটাকে কি বলবেন আপনারা? এই যে আজকে এখানে এসছেন, এটা কি বা কি বলবেন? এটাকে বলে, বিশ্বেন্দুর কথাতে ছিল সংস্কৃতি। সভ্যতা এবং সংস্কৃতি কিন্তু এক জিনিস নয়। বাঙালি সংস্কৃতি, একটু বলে নিই, রবীন্দ্রনাথের শব্দটা ছিল কৃষ্টি, ইংরেজি শব্দটা কালচার, ল্যাটিন কোলেরে থেকে, যা টু কাল্টিভেট, সেই জন্য রবীন্দ্রনাথ কৃষ্টি ব্যবহার করেছিলেন। ব্যাকরণগতভাবে সংস্কৃতি শব্দটা হয় না। 1922 সালে বিখ্যাত সেই বাঙালি ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংস্কৃতির শব্দটা লিখে রবীন্দ্রনাথের কাছে পাঠান, গুরুদেব এটা কি ব্যবহার করা যায়? হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছিলেন ব্যবহার করতে পারো। সেই থেকে চলে আসছে। সেই রবীন্দ্রনাথ কিন্তু সংস্কৃতি যে কালচার নয় সেটা আবার বলে গেছেন তারই লেখা বইয়ে। শেষের কবিতায় উনি এক জায়গায় লিখছেন, কমল হিরে পাথরটাকে বলে বিদ্যে, আর তার থেকে যা ঠিকরে বেরোই তারই বলি কালচার। কালচার আর সংস্কৃতি কিন্তু এক নয়। এখন দেখুন যে কালচার চলছে, খেয়াল করে দেখুন, ওটা বিশ্বজুড়ে ফান্ডামেন্টালিজম, সুনীতি কুমার চাটুর্যের কথাই বলি, সাংঘাতিক ফান্ডামেন্টালিজম চলছে। কখনো দেখুন ইসলামিক ফান্ডামেন্টালিজম, কখনো দেখুন হিন্দু ফান্ডামেন্টালিজম, কখনো পলিটিক্যাল ফান্ডামেন্টালিজম চলছে। সেই জন্য বলুন সংস্কৃতি কালচার, একটা কালচারাল কনকোয়েস্ট, শুনতে বল কথা, কালচারাল কনকোয়েস্ট মানে কালচারাল জয় এমন জিনিস
আমরা কিন্তু বাঙালিরা ইংরেজি শব্দ বাদ দিয়ে খাঁটি বাংলায় কথা বলতে পারবো না। কেন? বাংলা বর্ণমালা আমরা এখনো শিখিনি। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি শিখিনি। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই, সংস্কৃতি বলার জন্য বলছি। বাংলায় ও আর ই, রবীন্দ্রনাথ কিন্তু চোখে আমাকে দেখিয়ে দিয়েছিলেন আমাদের, বলল ওটা তো ভালোই ছিল, বেশ সুন্দর, সবাইকে নিয়ে, ওই মিমের কথা, আজকে সরকারের একটি পরিবার, ওই রবীন্দ্রনাথের ওটা সবাইকে নিয়ে জড়িয়ে নেয়, একত্র পরিবার তৈরি করে। কিন্তু ই হর্ষইকার এবার বিচ্ছেদ ঘটায়। উদাহরণ দিই, সুমন চ্যাটার্জির গান আমি তোমাকেই চাই, এই হর্ষই যদি দিই তার মানে কি বাকিদের কি চাই না? কোনোদিন কি ভেবেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, এই বাংলা বর্ণমালার ও আর হর্ষই, আর ও দেখুন আমি, ও মিম, আমি, ও দিবঙ্কর দা, দেখুন যুক্ত করে নিচ্ছি। আমরা কোনোদিন কি ও এবং ইকে এইভাবে দেখেছিলাম? এই চোখটা খুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। উনি বলেছিলেন সভ্যতার রূপান্তর হয়, কৃষ্টিরও রূপান্তর হয়, কিন্তু সভ্যতা আর কৃষ্টি এক জিনিস নয়। উদাহরণ দিই, সেদিনকে একটি জায়গায় আমাকে বলে দেওয়া হয়েছিল এ সম্বন্ধে বলতে, আমি একটু বলেছিলাম। সেই উদাহরণটা সেদিনকে অনেকে আমাকে বলেছে, অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন। আমি সেই উদাহরণটা টানি, সভ্যতা আর সংস্কৃতি কি। আমরা আসলে ঠিক ওপেন সিক্রেট বলে না, ওপেন টু অল বাট সিন বাই নান, সবারই কাছে খোলা আছে, কেউ দেখতে পাচ্ছি না। সেই উদাহরণটা দিই আপনাদের, সভ্যতা আর সংস্কৃতি এক নয়। খিদে পেলে ঘূর্ণিবৃত্তির জন্য একটা রুটি যথেষ্ট, দিলাম কাউকে, কিছুক্ষণের জন্য তার ঘূর্ণিবৃত্তি ঘটলো, সারা জীবনের জন্য ঘটে না। এটা সভ্যতা। কিন্তু কাজলা দিদি গানটা একটা গান, একদিনের জন্য নয়, একজনের জন্য নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যতদিন থাকে ততদিন সে কিন্তু যেটা দেবে সেটা সংস্কৃতি। আরো সহজ উদাহরণ বলি, গাছপালা, এত কিছু আমাদের, যা কিছু আমাদের জীবনের প্রতিবেশ বলতে যা বোঝায়। আপনারা প্রতিবেশী বলেন, প্রতিবেশ খেয়াল করেন না, জীবনের প্রতিবেশ হলো প্রকৃতি, বেশিরভাগটাই প্রকৃতি, গাছপালা সবই প্রকৃতি। এবার সেই গাছ লাগালেন, তাতে শস্য উৎপাদন হলো, ওটা সংস্কৃতি। সেই শস্যটা থেকে খাবার হয়ে আপনার টেবিলে চলে আসলো, সংস্কৃতি আপনার কত ভিতরে যাচ্ছে দেখুন। এই যে গ্রহণ, এই যে উৎপাদন, এই যে নির্মাণ, এটা সংস্কৃতি। বাইরের যে গাছপালা, এটা প্রকৃতি। এবার আপনি যখন একটা পার্ক তৈরি করলেন, ওটা হলো সংস্কৃতি। তারপরে সংস্কৃতি মানুষ তৈরি করে। সভ্যতার লক্ষ্য সুখ স্বাচ্ছন্দ্য, সংস্কৃতির লক্ষ্য সত্য অন্বেষণ, সৌন্দর্যের বিধান, শ্রেয় নির্ধারণ। আরো সহজ উদাহরণ দিই, শীতকাল, সবাই আমরা দেখুন কি পোশাক পরেছি, কেন পরেছি বলুন তো? এই পোশাকগুলো কিন্তু আমাকে গরম দেয় না, উত্তাপ দেয় না। আসলে আমার শরীরে নানা রকম কেমিক্যাল যে রিয়াকশন চলছে, তার ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা যেন বাইরে না যায়, সেই উত্তাপটাকে রক্ষা করার জন্য এই পোশাকগুলো পরেছি। সংস্কৃতি হলো শরীরের উত্তাপ, সেইটাকে রক্ষা করার জন্য শহরের কথা, কবিতা ক্লাব, এই সংস্থাগুলো তৈরি হয়েছে ওই সংস্কৃতিটাকে রক্ষা করবার জন্য। আমরা এইটা ভুলে যাই।
শেষ করছি একটি কথা বলে, খেয়াল করে দেখবেন আমরা সামান্য ছোটখাটো যে জিনিসগুলো তৈরি করি সেখান থেকে তাজমহল বানাই, কিংবা ধরুন প্রথম পুণ্যবৃত্তির জন্য যে কন্দমূল খোঁজ করছিলাম, খোঁজ করতে করতে একেবারে মহাসমুদ্রের তলে গিয়ে খনিজ তেলের সন্ধান, যে জীবন প্রয়াস, কিংবা ধরুন প্রথম কলার ভেলা ভাসিয়েছিলাম, সে কলার ভেলা থেকে এখন মহাশূন্য যানে চলে যাচ্ছে আমরা। এইখানে সভ্যতার উপর সংস্কৃতির জয়। এই সংস্কৃতি আমাদের জীবন কর্মে কুশলী করে, এই জায়গাটা আমরা ভুলে যাই। সেই জন্য বলবো, সংস্কৃতি মন, মনন, মগজ আর মনীষা, এই চারটে যত আপনি কাজ করবেন তত আপনার সংস্কৃতি সম্পন্ন হবে। হ্যাঁ, সংস্কৃতির রূপান্তর ঘটে। যেমন ধরুন, আজকে কেউ বিখ্যাত হয় না, বিজ্ঞান কি আর সংস্কৃতির উপর আসছে না, আজকে কেউ বিখ্যাত হয় না। আজকে কি হয়? সব ভাইরাল হয়। কিভাবে আমরা দেখুন সংস্কৃতিটা বদল করে নিয়েছি, শব্দটা ভাইরাল। আমরা কেউ বিখ্যাত হই না, এখন একটা জিনিস সে ভাইরাল হয়ে যাচ্ছে। এই যে রূপান্তর ঘটছে, এই রূপান্তরও কিন্তু সংস্কৃতিরই উদাহরণ। প্রথম প্রথম শান্তিনিকেতনে, জানেন কিনা জানি না, জুতো পরা নিষিদ্ধ ছিল। অনেকেই কবিগুরুকে জিজ্ঞেস করেছিলেন, কবিগুরু সুন্দরভাবে ক্ষিতিমোহন সেনকে বলেছিলেন, বুঝলে, খালি পা হলো শিক্ষিত পা। সে হাঁটতে গেলে কোথায় হোঁচট খাবে, কোথায় হোঁচট খাবে না এটা জানতে পারে, অভিজ্ঞতায় শিখে নেয়। সেই জন্য আমি ওই জুতো পরাটা বাদ দিতে বলেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাবেন। অনেক অনেক ধন্যবাদ প্রদীপ পাখিকে, খুব ভালো লাগলো কথাগুলো, অনেক কিছু জানা হলো। আমরা এইবার মঞ্চে ডাকছি। আচ্ছা, মঞ্চে ডাকার আগে এটা আমরা এই এপিসোডটা এখানে অফ করি।